এটা মেবি তোমাদের চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। আমি উৎপাদন নিয়ে আলোচনা করছিলাম মেবি তৃতীয় অধ্যায়ে উৎপাদন আমরা আলোচনা করছি। তো এখানে আরেকটু উৎপাদন নিয়ে আলোচনা আমরা করব। আচ্ছা, অর্থনীতি, আইসিটি, ইংরেজি। হ্যাঁ, তুমি দেখো পেজের মধ্যে ক্লাসের ডিটেলস দেওয়া আছে এবং একটা রুটিনও দেওয়া আছে। এখানে দেখো তাহলে কি কি ক্লাস আছে দেখতে পাবা। আচ্ছা, উৎপাদন আমরা আলোচনা করছিলাম যে উৎপাদন এটা। তো আমরা আজকে আবার একটু উৎপাদন নিয়ে আলোচনা করব। উৎপাদন আসলে কি? উৎপাদন বলতে আমরা কি বোঝাই? উৎপাদন বলতে আমরা স্বাভাবিকভাবে যখন উৎপাদনের কথা বলি তোমাদের মাথায় আসতে পারে যে উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি করা। আসলে আমরা মানুষ হিসেবে কোনো কিছু সৃষ্টি করতে পারি না। আমরা কি করতে পারি? আমরা বর্জ্যর তার উপযোগ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারি। ঠিক আছে? অতএব আমরা প্রাকৃতিকভাবে যা কিছু পাই এটার কি করতে পারি? এটাকে একটু এদিক ওদিক করে এর নতুন উপযোগ সৃষ্টি করতে পারি, কিন্তু আসলে আমরা কোনো কিছু নতুনভাবে সৃষ্টি করতে পারি না। অতএব এখান থেকে চলে আসে উপযোগের ধারণা। কিসের ধারণা? উপযোগের ধারণা। তাহলে উপযোগ কি? উপযোগ কাকে বলে? আমি এটাও গত ক্লাসে বলছিলাম যে উপযোগ কি, উপযোগ কাকে বলে। তাহলে আরেকবার বলে দিচ্ছি উপযোগ কি। উপযোগ হচ্ছে কোনো মানুষের অভাব পূরণের ক্ষমতা। মানুষের কি? অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ উপযোগ হচ্ছে একটা বিশেষ গুণ বা বৈশিষ্ট্য যা মানুষের অভাব পূরণে সাহায্য সহযোগিতা করে, অভাব পূরণ ক্ষমতা বজায় রাখে। অর্থাৎ মানুষের অভাব আছে যেটা দ্বারা আমরা পূরণ করতে পারি। তাহলে উপযোগ, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের উপযোগ দেখি। স্থানগত উপযোগ দেখি, কালগত উপযোগ দেখি, ঠিক আছে, এবং বিভিন্ন দ্রব্যের আমরা উপযোগ দেখতে পাই। ক্লিয়ার? আবার উপযোগ আমরা দেখি যে আমাদের মোট উপযোগ আছে, প্রান্তিক উপযোগ আছে, আবার এই ধরনের উপযোগ আছে। আবার এখান থেকে আমাদের একটা উপযোগ বিধি আছে, এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমি এগুলা গত ক্লাসে তোমাদের পড়াইছি, এজন্য আর বলতেছি না। তাহলে আমরা উৎপাদনে চলে যাই। আমরা বললাম তাহলে উৎপাদন কি? উৎপাদন হচ্ছে কোনো কিছু নতুন উপযোগ সৃষ্টি করাকে আমরা উৎপাদন বলতেছি। ঠিক আছে? তাহলে আমরা উৎপাদনের মাধ্যমে কি করতে পারি? নতুন উপযোগ সৃষ্টি করতে পারি। মনে করো তোমার বাড়ির সামনে একটা বড় গাছ আছে, এই গাছটা প্রাকৃতিকভাবেই হয়েছে, তুমি সৃষ্টি করতে পারো নাই। এখন এই গাছ থেকে তুমি কি কি উপযোগ সৃষ্টি করতে পারো? এই গাছ কেটে তুমি খড়ি করতে পারো, অর্থাৎ তুমি খড়ির উপযোগ দিতে পারো জ্বালানি হিসাবে। আবার এই গাছ কেটে তুমি কাঠ করে কাঠের উপযোগ তৈরি করতে পারো। আবার এই কাঠ কি করতে পারো? ফার্নিচার করে তুমি ফার্নিচারের উপযোগ দিতে পারো। ঠিক আছে? অর্থাৎ তুমি নতুন নতুন উপযোগ এখান থেকে সৃষ্টি করতে পারো, কিন্তু আসলে তুমি কি গাছ সৃষ্টি করতে পারবা না। এটা প্রাকৃতিকভাবেই হবে। ক্লিয়ার? তো আমরা এই উৎপাদনের ভাগ দেখব, আমাদের উৎপাদনগুলো কয় ভাগে হতে পারে। আমরা উৎপাদন দেখি তিন ধরনের। কয় ধরনের দেখি? তিন ধরনের। একটা হচ্ছে মোট উৎপাদন, একটা হচ্ছে গড় উৎপাদন, আর একটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। কি উৎপাদন? প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন আমরা কাকে বলতেছি? মোট উৎপাদন হচ্ছে আমার উৎপাদনের উপকরণ। এখন আসি উৎপাদনের উপকরণ। আচ্ছা, এটা তো এসএসসি ক্লাস। হ্যাঁ জি ভাইয়া, এটা তো এসএসসি ক্লাস। আচ্ছা, এখানে আমরা বলছি যে মোট উৎপাদন, আমাদের উৎপাদনের উপকরণের সবটুকু দিয়ে যতটুকু আমরা উৎপাদন করতে পারি মোটে, সেটার নাম হচ্ছে কি? মোট উপাদান। মোট উৎপাদন, সেটার নাম কি? মোট উৎপাদন। ঠিক আছে? আমাদের তাহলে উৎপাদন উপকরণ কি? আর আমাদের উৎপাদন উপকরণ হচ্ছে চারটা। কয়টা? চারটা। এটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, আর এটা কি? সংগঠন। আর এটা কি? সংগঠন। ঠিক আছে? তো এই চারটা উপকরণ দিয়ে আমরা আচ্ছা বলছে যে এইচএসসি অর্থনীতি আইসিটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া এই ক্লাসগুলো সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত হবে। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত এইচএসসির ক্লাস হবে। এইচএসসির ক্লাস সন্ধ্যা 6টা থেকে রাত 12টা। আচ্ছা, এখানে আমরা বলতেছি যে আমার এগুলো হচ্ছে উৎপাদন উপকরণ। অর্থাৎ আমি কোনো কিছু উৎপাদন করতে চাইলে আমার এই উপকরণগুলা মাস্ট বি লাগবে। এই উপকরণ ছাড়া আমি উৎপাদন করতে পারবো না। তাহলে আমরা বলতেছি যে আমার এই সবটুকু উপকরণ দিয়ে আমি যতটুকু উৎপাদন করতে পারি এটার সমষ্টি হচ্ছে আমার মোট উৎপাদন। আমরা এটা ইংরেজিতে বলি টিপি, টোটাল প্রোডাকশন। কি বলি? টিপি, অর্থাৎ টোটাল প্রোডাকশন। বোঝা গেছে? টোটাল প্রোডাকশন, টিপি সমান হচ্ছে টোটাল প্রোডাকশন। গড়
উৎপাদন। কি উৎপাদন? গড় উৎপাদন। আমরা তাহলে গড় উৎপাদন কেমনে বের করব? গড় উৎপাদন আমরা বের করব মোট উৎপাদনকে আমার উৎপাদন উপকরণ দিয়ে কি করব? ভাগ দিব। কি করব? ভাগ দিব। তাহলে যতটুকু থাকবে ততটুকু হবে আমার গড় উৎপাদন, ততটুকু কি হবে? গড় উৎপাদন। এখন আমরা স্বাভাবিকভাবে এখানে দুইটা উপকরণ নেই, যেটা হচ্ছে শ্রম আর মূলধন, এই দুটো উপকরণ নেই। ঠিক আছে, এই দুটা উপকরণ নেই। এখান থেকে আবার আমরা হিসাব করি স্বল্পকালীন দীর্ঘকালীন। কি উৎপাদন? স্বল্পকালীন উৎপাদন, দীর্ঘকালীন উৎপাদন, স্বল্পকালীন আর দীর্ঘকালীন উৎপাদন। ঠিক আছে, স্বল্পকালে কি হয়? একটা পরিবর্তনীয় থাকে, অর্থাৎ শ্রম পরিবর্তনীয় থাকে, মূলধন স্থির থাকে, অথবা মূলধন পরিবর্তনীয় থাকে, শ্রম স্থির থাকে। তাহলে এই দুটো উপকরণের যে কোনো একটা পরিবর্তনীয় থাকবে, যে কোনো একটা স্থির থাকবে। তো যেটা পরিবর্তনীয় থাকবে সেটাকে আমরা টিপি দিয়ে ভাগ করব। অর্থাৎ যদি আমার শ্রম পরিবর্তন থাকে তাহলে এল, আর যদি মূলধন পরিবর্তন থাকে তাহলে কে। আমরা শ্রমকে ধরি এল দিয়ে আর মূলধনকে ধরি কে দিয়ে। ঠিক আছে, সেটাকে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? গড় পাবো, এপি পাবো, এভারেজ প্রোডাকশন পাবো। আর প্রান্তিক উৎপাদন তাহলে কি? প্রান্তিক উৎপাদন হচ্ছে আমার এই এক একক উৎপাদন উপকরণ আমি বাড়াবো। অতএব আমি উৎপাদন উপকরণ যতটুকু বাড়াচ্ছি, অতএব আমি কি কি বাড়াতে পারি? এল অথবা কে বাড়াতে পারি। এই এক একক বাড়ানোর ফলে আমার টিপি কতটুকু বাড়বে। অতএব আমার মোট উৎপাদনের পার্থক্যকে আমি যদি আমার মোট উৎপাদন উপকরণের পার্থক্য দিয়ে অনুপাত করি বা ভাগ করি, যেটা বের হবে সেটা হচ্ছে আমার প্রান্তিক কি? প্রান্তিক উৎপাদন। ক্লিয়ার? এটা আমরা রেখার মাধ্যমে দেখাতে পারি। আমাদের স্বল্পকালের মোট উৎপাদন এরকম হয়। কি হয়? এরকম হয়। অতএব এদিকে আমার মূলধন আর শ্রম x, আর এখানে আমার হচ্ছে উৎপাদন। এখানে কি? উৎপাদন 0। আমার এটা যত বাড়ে এক সময় এটা সর্বোচ্চ হয়। কি হয়? সর্বোচ্চ হয়। এটা এক সময় সর্বোচ্চ হয়, যখন এটা সীমা অতিক্রম করে যায় তখন এটা আবার কমে। অতএব এটা যখন বাড়তেই থাকে এটা আবার কমে। কেন কমে? এটার কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটার কারণে এটা এরকম হয়ে থাকে মোট উৎপাদন। ঠিক আছে, এখান থেকে আমরা যদি গড় আর কি দেখি? প্রান্তিক উৎপাদন দেখি, তাহলে গড় উৎপাদন হয় এরকম। গড় উৎপাদন কেমন হয়? এরকম হয়। অতএব এটাকে আমরা ভাগ করলে এরকম দেখতে পাবো। উৎপাদন উপকরণ দিয়ে যদি আমরা মোট উৎপাদনকে ভাগ করি তাহলে এরকম পাবো। আবার এখান থেকে যদি আমরা প্রান্তিক বের করি, অর্থাৎ ডেল টিপি ডিভাইডেড বাই ডেল এল অথবা কে যখন আমরা বের করব, এই অনুপাত বের করব, তখন এটা একদিক দিয়ে বাড়বে, আবার এটাকে ছেদ করে ঋণাত্মকের দিকে যাবে। ঠিক আছে, এটার মূল কারণ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এবং আমার যদি একজন শ্রমিককে প্রথমে আমরা 100 টাকা দেই, এরপরে যদি ওর এই মজুরি যদি আমরা কমাই দেই, তাহলে সে কি আগের মতো উৎপাদন করবে? উৎপাদন আগের মতো করবে না। বা আমরা একজন শ্রমিককে 100 টাকা বেতন দিলাম, হঠাৎ করে 1 লাখ টাকা বেতন দিচ্ছি। কি দিচ্ছি? 1 লাখ টাকা বেতন দিচ্ছি। সে কি করবে? সে আর উৎপাদন না করে আরামায়েশ করে জীবনযাপন করবে। বোঝা গেছে? এই কারণে এটা এরকম হয়ে থাকে। তো সংগঠন আমরা কাকে বলতেছি? এরপর কথা হচ্ছে সংগঠন আমরা কাকে বলতেছি। সংগঠন হচ্ছে কিছু মানুষের সমষ্টি, অর্থাৎ কিছু ব্যক্তি বা বর্গের সমষ্টি, যারা একত্রিত হয়ে কি করবে? বড় বড় উৎপাদন কার্য পরিচালনা করবে। সেটাকে আমরা বলতেছি সংগঠন। সেটাকে কি বলতেছি? সংগঠন। ঠিক আছে, অতএব আমরা কিছু উৎপাদন আছে আমাদের, যেগুলো আমরা একাকী উৎপাদন করতে পারি না, অতএব অনেকে মিলে সংঘবদ্ধ হয়ে উৎপাদন করতে হয়, সেগুলোকে আমরা সংগঠন বলতেছি। বোঝা গেছে? তো সংগঠন নিয়ে খুব ভালো করে এখানে পড়বা। সংগঠন নিয়ে যতটুকু আছে সংগঠনের আলোচনাগুলো একটু দেখবা, দেখে এই অধ্যায় শেষ করবা। এই অধ্যায়ে আর তেমন কিছু নাই। এরপরে তোমাদের আছে মনে হয় জাতীয় আয়, নাকি? তাই না? 6ষ্ঠ অধ্যায় জাতীয় আয়।
জাতীয় আয় ও পরিমাণ এটাই, ঠিক আছে। জাতীয় আয় আমরা কাকে বলতেছি, অতএব একটা দেশের কতটুকু আয় হয়, একটা দেশে আমরা কিভাবে আয় করি, কোথা থেকে আয় করি, সেটাকেই আমরা মূলত জাতীয় আয় বলে থাকি। অতএব একটা দেশের সামগ্রিক আয়, একটা দেশে সর্বমোট কতটুকু আয় করে, একটা দেশের নাগরিক কতটুকু উৎপাদন করতেছে, অতএব একটা দেশের অভ্যন্তরে কতটুকু উৎপাদন হচ্ছে, সেগুলোকে আমরা মূলত জাতীয় আয় বলে থাকি। জাতীয় আয় আমরা কয়েকভাবে পরিমাপ করি। একটা হচ্ছে, অর্থাৎ জাতীয় আয় মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, এনআই, বুঝে গেছে, এনআই। এই ন্যাশনাল ইনকাম আমরা কয়েকভাবে করে থাকি, ঠিক আছে। এটাকে আমরা বলি 3 ধরনের করে থাকি। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে করি, একটা আয় পদ্ধতিতে করি, আর একটা ব্যয় পদ্ধতিতে করি, ঠিক আছে। উৎপাদন পদ্ধতি কি? উৎপাদন পদ্ধতি হচ্ছে, আমরা তাকে উৎপাদন পদ্ধতি বলতেছি, আমাদের দেশে যতটুকু উৎপাদন হয়, যতটুকু দ্রব্য সামগ্রী উৎপাদন হয় বা সেবা উৎপাদন হয়, এর বাজার মূল্যের সমষ্টি, এর কিসের মূল্যের সমষ্টি? বাজার মূল্যের সমষ্টিকে আমরা বলতেছি উৎপাদন পদ্ধতিতে আমার জাতীয় আয়, উৎপাদন পদ্ধতিতে আমার জাতীয় আয়। তাহলে আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কাকে বলতেছি যে আমার একটা দেশে অভ্যন্তরে বা আমার দেশের নাগরিক যতটুকু দ্রব্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকেই আমরা বলতেছি। অতএব এটার আর্থিক বাজার মূল্য অবশ্যই হতে হবে। আর্থিক বাজার মূল্যের সমষ্টিকেই বলতেছি উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। এটা যদি আমরা সাংকেতিকভাবে লিখি তাহলে এভাবে লিখতে পারি, সামেশন xi pi, যেখানে x হচ্ছে দ্রব্য বা সেবা, এরকম আই পর্যন্ত যাবে, i সমান 1n, ঠিক আছে। অতএব লোয়ার লিমিট 1, আপার লিমিট n। অতএব এটা যতদূর পর্যন্ত আমাদের উৎপাদন দ্রব্য থাকবে ততদূর পর্যন্ত এভাবে গুণ করে যাবে এবং যোগ করে যাবে, ঠিক আছে। সেগুলোকে আমরা বলতেছি উৎপাদন পদ্ধতিতে আমার কি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। আর একটা হচ্ছে আয় পদ্ধতি, অতএব আমরা কোথা থেকে আয় করি। আচ্ছা, এখানে এটার সমস্যা আছে কিছু, এই সমস্যাগুলো দেখবা। অতএব আমরা উৎপাদন পদ্ধতিতে যখন আয় হিসাব করি তখন একই উৎপাদন আমরা 2বার কাউন্ট করি, 2বার গুণ করে থাকি, তো এটাতেই আমাদের ঝামেলা হয়, ক্লিয়ার। অতএব আমরা এটাকে দূর করার জন্য আমরা আরও উন্নতর পদ্ধতি খুঁজি, তখন আমরা আয় পদ্ধতিতে যাই। কোন পদ্ধতিতে যাই? আয় পদ্ধতিতে যাই। অতএব এখানে ডাবল কাউন্টিং সমস্যা আছে, অতএব 2বার গণনা, ঠিক আছে, দ্বৈত গণনা সমস্যা হয়। এরপরে আয় পদ্ধতিতে যখন আসি, আয় পদ্ধতিতে দেখি যে আমরা মানুষের কি নেই, ওয়েজ নেই, কি নেই, ওয়েজ, অর্থাৎ মানুষ কতটুকু মজুরি পায় এটা যোগ করি। তারপরে মানুষ যেখান থেকে আর কি ইনকাম করে সেটা আমরা নেই, অর্থাৎ মানুষ কীভাবে মজুরি নেয়, বিভিন্ন ধরনের মানুষ সব জায়গা থেকে, আমরা যারা চাকরি করি তারাও কি পায়, মজুরি পায়, অর্থাৎ সবাই কি নেয়, মজুরি নেয়, সেটাকে আমরা বলতেছি ওয়েজ। আবার আমরা খাজনা পাই, আমাদের ভূমি বললেও বা বিভিন্ন নিয়োগ যখন আমরা করি এগুলো থেকে আমরা খাজনা পাই, এটা। এছাড়াও আমরা কি নেই, মূলধন থেকে ইন্টারেস্ট নেই, কি নেই, মূলধন থেকে ইন্টারেস্ট নেই, মুনাফা নেই, ঠিক আছে, সেটা। এরপরে আমরা কি নেই, এরপরে আমাদের অতিরিক্ত কি থাকে, প্রফিট থাকে, অনেক সময় আমরা বিনিয়োগ করি, এগুলোর প্রফিট নেই, অর্থাৎ এগুলোর জায়গা থেকে আমরা কি করি, ইনকাম করে থাকি। এগুলার সমষ্টি হচ্ছে আমার আয় পদ্ধতিতে কি, আয় পদ্ধতিতে জাতীয় আয়। আয় পদ্ধতিতে কি আয়, জাতীয় আয়। এখন এখানে বড় সমস্যা হচ্ছে আমরা যতটুকু আয় করি, একজন মানুষকে তুমি জিজ্ঞাসা করবা যে তোমার মাসিক আয় কত, সে বলতে চাবে না, স্বাভাবিকভাবে যতটুকু আয় করে তার থেকে কম বলবে, কি বলবে, তার থেকে কম বলবে। অতএব এখান থেকেও আমরা সঠিক কি পাই না, জাতীয় আয় পরিমাপ পাই না। তো সর্বশেষ যেটা আসছে আমাদের মডিফিকেশন হয়ে, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। কোন পদ্ধতি, ব্যয় পদ্ধতি। এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা কেন সব থেকে ভালো বলতেছেন, সব থেকে ভালো এই কারণে বলতেছি, মানুষ যত আয় করে সেটা বলতে চায় না, কিন্তু ব্যয় যত করে সেটা ঠিকই বলে, সেটা কি বলে, সেটা ঠিকই বলে, পারলে বাড়ায় বলে, কম বলে না। তাহলে এই ব্যয় পদ্ধতিতে এই জন্য বলা হয়, অর্থাৎ মানুষ যতগুলো দেশের মানুষ আছে সবারই ব্যয়, সবারই কি ব্যয়, এটাকে বলা হয় কনজামশন, কি বলা হয়, কনজামশন, এটা। তারপরে যতটুকু ব্যয় করে তার বাকি অংশ কি করে, সে সঞ্চয় করে, কি করে, সঞ্চয় করে। এই সঞ্চয়টা পরবর্তীতে আবার ইনভেস্ট করে, অর্থাৎ সঞ্চয় ইকুয়াল ইনভেস্ট, ঠিক আছে, সঞ্চয় ইকুয়াল ইনভেস্ট, অর্থাৎ সঞ্চয় যোগ করতে পারো, ইনভেস্টও যোগ করতে পারো। এরপর কত কথা হচ্ছে যে সবটুকু ব্যয় করতে পারে আর বাকিটুকু যে সঞ্চয় করে, এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স দিই, কি দেই, ট্যাক্স দিই। অথবা আমরা সবটুকু ব্যয় করতে পারি না বা সবটুকু সঞ্চয় করতে পারি না, এর বাইরেও আমরা সরকারকে ট্যাক্স দিই, এবং সরকার এই ট্যাক্স দিয়ে কি করে, সরকার কিছু ব্যয় করে, আমাদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করে, আবার অবকাঠামোর জন্য ব্যয় করে থাকে, এবং সরকার কি করে, প্রশাসনিক পরিচালনার জন্য কিছু ব্যয় করে থাকে, অর্থাৎ আমলাদের সরকার ব্যয় করে আমাদের পিছনে। অর্থাৎ এখানে হচ্ছে সরকারি ব্যয়, কি ব্যয়, সরকারি ব্যয়, ঠিক আছে। এরপর আমাদের দেশ যদি
বদ্ধ অর্থনীতি না হয়, এটা হচ্ছে বদ্ধ অর্থনীতির দেশ। কোন অর্থনীতির দেশ? বদ্ধ অর্থনীতির দেশ। ক্লিয়ার? বদ্ধ অর্থনীতির দেশ কাকে বলা হচ্ছে? যেখানে আমার দেশের নাগরিক বাইরের দেশে যে উৎপাদন করতে পারবে না, বাইরের দেশের নাগরিক আমার দেশে এসে উৎপাদন করতে পারবে না, সেটাকে আমরা বলতেছি বদ্ধ অর্থনীতি। তো বদ্ধ অর্থনীতিতে এরকম দেখা যায়, এখানে সরকারি ব্যয় পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু যখন আমার মুক্ত অর্থনীতির দেশ হবে, অথবা অবাধে কেউ এসে এখানে ব্যবসা করবে, আমার দেশের নাগরিক অন্য জায়গায় যায় ব্যবসা স্থাপন করবে, উৎপাদন করবে, সেটাকে আমরা বলতেছি কি? আমাদের মুক্ত অর্থনীতি বলতেছি। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে দেখব যে আমার এখানে নেট এক্সপোর্ট ইম্পোর্ট থাকতে হবে, অর্থাৎ নিট এক্সপোর্ট ইম্পোর্ট থাকতে হবে। কি থাকতে হবে? নিট এক্সপোর্ট ইম্পোর্ট থাকতে হবে। অথবা আমার দেশের নাগরিক অন্য দেশে উৎপাদন করবে, অন্য দেশের নাগরিক আমার দেশে এসে উৎপাদন করবে। ঠিক আছে? এরকম হলে সেটা আমরা বলতেছি মুক্ত অর্থনীতি। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত অ্যাকুরেট হিসাব, জাতীয় আয়ের অ্যাকুরেট হিসাব। ঠিক আছে? তো আমরা আরও একটা জিনিস এখানে দেখি, অথবা আমরা তো দেখলাম এটা ন্যাশনাল ইনকাম কাউন্টিংয়ের এই 3টা মেথড। তবে এইগুলা আসলে আমরা ন্যাশনাল ইনকাম কোনটাকে কিভাবে কাউন্ট করতেছি, আমরা 2টা পদ্ধতিতে কাউন্ট করি। একটা করি জিডিপি, একটা করি কি জিডিপি, আর একটা করি জিএনপি, আর একটা কি করি জিএনপি। অর্থাৎ এইটা ওই 3 পদ্ধতিতে কাউন্ট করি, এটাকে ওই 3 পদ্ধতিতে আমরা কাউন্ট করি। কি করি? এই দুটাকেই আমরা ওই 3 পদ্ধতিতে কাউন্ট করি, অর্থাৎ আয়, উৎপাদন আর ব্যয়। ঠিক আছে? এখন বলা হচ্ছে যে জিডিপি কাকে বলতেছি আর জিএনপি কাকে বলতেছি। জিডিপি কাকে বলতেছি, জিএনপি কাকে বলতেছি। ঠিক আছে? বলা হচ্ছে যে জিডিপিতে বলা হয় দেশের বাউন্ডারি, অর্থাৎ টেরিটরি। কি? টেরিটরি, দেশের এরিয়া, দেশের এরিয়া। অর্থাৎ আমার দেশের বাউন্ডারি 1,47,570 বর্গ কিলোমিটার। এর মধ্যে যতটুকু আমার উৎপাদন হবে, কি হবে? এর মধ্যে যতটুকু উৎপাদন হবে, যে সকল দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন হবে, সবটুকুর আর্থিক মূল্যকে আমরা বলবো জিডিপি। সবটুকুর আর্থিক মূল্যকে কি বলবো? জিডিপি। অর্থাৎ দেশের অভ্যন্তরে যতগুলো উৎপাদন হবে, এটা দেশের নাগরিক হোক, বিদেশের নাগরিক হোক, যেই হোক, আমার দেশের বাউন্ডারির মধ্যে যেই উৎপাদন করবে সেটাই কি হবে? আমার জিডিপির অন্তর্ভুক্ত হবে। কিন্তু তাহলে জিএনপি কাকে বলতেছি? জিএনপি হচ্ছে আমার দেশের নাগরিক, আমার দেশের নাগরিক। অথবা একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে নাগরিক, আর একটা কি নাগরিক। আমার দেশের নাগরিক যেখানে উৎপাদন করবে, আমার দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে, আমার দেশের নাগরিকের উৎপাদনের আর্থিক মূল্যকে আমরা বলতেছি জিএনপি। তাহলে জিএনপি আর জিডিপির মধ্যে পার্থক্য কি? একটা এরিয়া বেস আর একটা নাগরিক বেস। একটা এরিয়া বেস আর একটা হচ্ছে নাগরিক বেস। ক্লিয়ার? আচ্ছা, কেউ নয় অর্থনীতির? তোমাদের আর কোন অধ্যায় আছে একটু দ্রুত জানাও আমাকে, তাহলে আমি একটু ধারণা দিতে পারবো তোমাদের। আচ্ছা, যদি সপ্তম অধ্যায় থাকে তাহলে বলে দিচ্ছি। সপ্তম অধ্যায় হচ্ছে তোমাদের অর্থ ব্যাংক ব্যবস্থা। অর্থ কি? অর্থ হচ্ছে যার মাধ্যমে আমরা কি করতে পারি? লেনদেন করতে পারি, সেটাকে আমরা বলি অর্থ, অর্থাৎ বিনিময় মাধ্যম। ঠিক আছে? এটা আমাদের কোথা থেকে আসে, কিভাবে আসে? আমাদের সরকার এটা ইস্যু করে, কিসের মাধ্যমে করে? সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে করে। এই ব্যাংক ব্যবস্থা, অর্থাৎ ব্যাংক ব্যবস্থা কয় ধরনের ব্যাংক আছে? আমাদের 2 ধরনের ব্যাংক আছে, একটা কমার্শিয়াল ব্যাংক, একটা সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে? কমার্শিয়াল ব্যাংক, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে? আর একটা ব্যাংক আছে, সেটাকে আমরা বলি ইসলামিক ব্যাংক। কি বলি? ইসলামিক ব্যাংক। অর্থাৎ এই 3 ধরনের ব্যাংক আমরা দেখি। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে আমাদের নোট ইস্যু করা, আমাদের মুদ্রা ইস্যু করা, অর্থাৎ দেশের আর্থিক অবকাঠামো নিয়ন্ত্রণ করা। ঠিক আছে? অতএব অনেক সময় এটা কি করে? আমাদের রিজার্ভ রিকোয়ারমেন্ট বাড়ায় দেয়। অতএব আমরা যেগুলা কি করি, একটা ব্যাংক পরিচালনার জন্য কিছু সেন্ট্রাল ব্যাংক কিছু নিয়ম করে দেয়, নীতি করে দেয়, যেটার মধ্যে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকে কিছু অর্থ ওখানে গচ্ছিত রাখতে হয়। এটা কি করে? তার ব্যবসায়িক লেনদেন পরিচালনা করে এবং এটা তার সঞ্চয়ী বা আমানত গচ্ছিত রাখে, এভাবে সে আমানত সৃষ্টি করে। ঠিক আছে? এগুলা তো এখানে 2 ধরনের ব্যাংকের কাজ দেওয়া আছে। তোমরা এখান থেকে সেন্ট্রাল ব্যাংকের কাজ পড়বা, সেন্ট্রাল ব্যাংকের বৈশিষ্ট্য পড়বা, সেন্ট্রাল ব্যাংক কী কাজ করে, সেন্ট্রাল ব্যাংক কিভাবে দেশের অর্থনীতি কি করে উন্নতি সাধন করে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করে, এবং কমার্শিয়াল ব্যাংক আমাদের কিভাবে আমানত সৃষ্টি করে, কিভাবে ঋণ দেয়। ঠিক আছে? এগুলো এখান থেকে পড়বা। আর যদি বাংলাদেশের অর্থনীতি থাকে, অষ্টম অধ্যায় তোমাদের যদি থাকে, তাহলে অষ্টম অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো এখানে দেওয়া আছে। তো বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো কীভাবে পরিচালিত হয়, কীভাবে বাংলাদেশের অর্থনীতি চলছে। ঠিক আছে? আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ, অথবা আমাদের অর্থনীতি টোটালি বেস অফ কি
এগ্রিকালচার, ঠিক আছে। অতএব এটা এগ্রিকালচার বেসের একটা অর্থনীতি, এটার গুরুত্ব পড়বা এবং এখান থেকে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাব, কিভাবে কতটুকু কি করব, কিভাবে আমাদের দেশে আসতেছে কতটুকু, কোন জায়গা থেকে কোন সেক্টর থেকে আমাদের অর্থনীতিতে আসতেছে, আমাদের জিডিপিতে কতটুকু অবদান রাখতেছে, এই বিষয়গুলা তোমরা পড়বা। তো এই পর্যন্তই তোমাদের সাথে অর্থনীতি ক্লাসে, নেক্সট দেখা হবে ইনশাল্লাহ।